আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আগামী সংসদ নির্বাচনে যারা গাফিলতি করবেন তারা জুলাই আন্দোলনে শহীদদের সাথে বেইমানি করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কর্মকর্তাদের সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে উল্লেখ করে অনিয়ম দেখা দিলে প্রয়োজনে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন সিইসি। সবাই মিলে এই একটা সুন্দর নির্বাচন আমাদের করতে হবে এবং আমরা একটা এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার, এম্পাওয়ার্ড পুলিং অফিসার, এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই। আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট এন এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে, আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। লুটপাট, অপশাসন, দুর্নীতি ও অর্থ পাচার থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। সকালে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় গঠিত মানবাধিকার কমিশন রাজনৈতিক প্রোপাগান্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছিল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ভালো আইন করা মানেই দেশ পরিবর্তন হয়ে যাওয়া নয়, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সাবেক একজন প্রধান বিচারপতি সহ আরও কিছু বিচারপতি মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র নস্যাতে ভূমিকা রেখেছে, তাদের অনেকে এখনও বিচার বিভাগে বহাল আছে। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়েও কথা বলেন তিনি। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, ব্যাংক লুট করে ফেলে, এরকম একটা ভয়াবহ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পূর্বের মানবাধিকার কমিশন ছিল সবচেয়ে নিম্নমানের। গুম, বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘন হলেও মানুষ ন্যায় বিচার পায়নি। জুলাই 36-এর সংগ্রাম চলছে। 27শে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের একজন ডাইরেক্টর জাতিসংঘে চিঠি লেখেন যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করছে। এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আশা করব মানবাধিকার কমিশনের এই ব্যক্তিদেরকে আইন মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে না পারলে অতীতে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আগামীতেও তা অব্যাহত থাকবে বলে মনে করেন অন্যান্য বক্তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর কোনো সাংবাদিককে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষপাতিত্ব নেই। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঠিকভাবে কাজ করতে দিলেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব। নির্বাচনে সরাসরি সম্প্রচার সহ সব ধরনের সহযোগিতা করা নির্বাচন কমিশনের উচিত। এমনকি প্রতি ঘন্টায় ভোট গ্রহণের হার ব্রিফ করা প্রয়োজন। শাখাওয়াত আরও বলেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসার বা নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে কমিশনের ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। লাইভ টেলিকাস্ট করতে চায়, অ্যালাউ এভরিওয়ান টু টেলিকাস্ট লাইভ। আমার হাত যদি পরিষ্কার থাকে তাহলে আমি এই হাত দেখাবো, আমার হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আমি হাত বন্ধ করে ঘুরে থাকবো। নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইজ
your eyes should be absolutely crystal clear and you act on them. Put less restriction. যেখানে শুধু ডিসিপ্লিন করার দরকার সেটুকু ছাড়া বাকিটুকু ডোন্ট অ্যালাউ বা ডোন্ট গিভ রেস্ট্রিকশন। যে কেন্দ্রে প্রবেশ করতে অ্যাক্রিডিটেশনের পরে আবার প্রিজাইডিং অফিসারকে ডেকে জিজ্ঞেস করতে হবে, নো নিড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে তার দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী ও ভক্ত অনুরাগীরা শ্রদ্ধা জানিয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অনেক বিশিষ্ট মানুষ মঞ্জুরুল ইসলামকে শ্রদ্ধা জানান। এর আগে তার মরদেহ বারডেম থেকে তার কর্মক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া হয়। সেখানে তার প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তারা জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। বরেণ্য এই শিক্ষাবিদ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক লাভ করেন। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমানের উপর তার উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে। সমালোচনা কেমন ভাবে বিকশিত হয়নি। সারা দেশে এবং দেশের বাইরে বহু মানুষ আজ শোকার্ত হয়েছে, যেমন আমরা শোকার্ত হয়েছি এই অপ্রত্যাশিত তার প্রস্থান। আমাদের খুব কঠিন সময়ে পাঠশালা, যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল, সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। ছাত্র সমাজও তাদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজনকে আজকে হারালো। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখেন, সকলেই আসলে আশা করেছিলেন যে একটা মিরাকল কিছু ঘটবে এবং উনি আবার ফেরত আসবে। ইসরায়েলিদের হাতে আটকের পর মুক্ত বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে অভ্যর্থনা জানাতে তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ সময় গ্লোবাল সমুদ ফ্লোটিলার বর্ণনা দিতে গিয়ে শহীদুল আলম বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত, এখনো তাদের উপর নির্যাতন চলছে। সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ কাজ শেষ হয়নি। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়ার দরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে ছুটির দিন হওয়ায় আজ ঢিলেঢালাভাবে চলছে নির্বাচনের প্রচারণা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় একাডেমিক ভবনের পরিবর্তে আবাসিক হল এলাকায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে ছাত্র দল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগের পর আজকে বাম সমর্থিত জোট বৈচিত্র্যের ঐক্য প্যানেল জানিয়েছেন শিবির ভিপি প্রার্থী ও সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থীর বিপক্ষে। এদিকে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। একযোগে প্রায় ১৫০০ কর্মী নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। অভিযানে মশক নিধন ও ড্রেনেজ ক্লিনিং সহ ক্যাম্পাসের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার করা হয়। উন্নত বিশ্বের মতো পরিচ্ছন্ন ক্যাম্পাস তৈরিতে সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য। এর আগে ভোরে মর্নিং রাইডার্সের সহায়তায় রান উইথ ডাকসু ভিপি আয়োজন করে ডাকসু। নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর বুকে কিছুটা সবুজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় এই ক্যাম্পাসের পরিবেশও হুমকির মুখে। পরিবেশ রক্ষায় তাই এবার ব্যতিক্রমী উদ্যোগ। আবর্জনামুক্ত ক্যাম্পাস গড়তে প্রায় ১৫০০ কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ক্যাম্পাসে ছড়িয়ে থাকা প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি মশক নিধনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
অভিযান শেষে ক্যাম্পাস যেন আবারও ময়লা আবর্জনায় ভরে না যায় সেজন্য সবার সহযোগিতা চাইলেন ডাকসুর ভিপি। উন্নত দেশগুলোর ক্যাম্পাসের মতো ঝকঝকে পরিচ্ছন্ন ক্যাম্পাস তৈরির আশ্বাস উপাচার্যের। একটি মহৎ উদ্দেশ্যে একটি কাজ শুরু করলাম। সো ওয়ান স্মল স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন। আরও বহু পথ আমাদের অতিক্রম করতে হবে। আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া চাই। আমরা উপরের দিকে বিশ্বাস রাখি, মানুষের মমতা এবং শুভবুদ্ধির উপরেও আমরা আস্থা রাখি। অতএব নিশ্চয়ই আমরা সবাই মিলে চেষ্টা করলে ভালো ফলাফল পাবো। পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থেই প্রয়োজন। এর আগে ভোরের স্নিগ্ধ আলোয় বিশ্ববিদ্যালয়ে রান উইথ ডাকসু ভিপি আয়োজন করে মর্নিং রাইডার্স ও ডাকসু। সুস্থতার জন্য দৌড় শেষে শারীরিক কসরতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই প্ল্যাটফর্মের উদ্যোগে আমাদের প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সকালবেলা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হবে। এখানে আমরা আসবো, একসাথে ফিজিক্যাল এক্সারসাইজ করব। শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেদেরকে ফিটনেস সমৃদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন চলতে থাকবে। শিক্ষার্থীদের সুস্থতায় নিয়মিত এমন আয়োজনের ঘোষণাও দেন সাদিক কায়েম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে একটি সংগঠন। নেত্রকোনার বারহাট্টায় মহিয়সী নারী বেগম রওশন আরা পারুলের স্মৃতি রক্ষার্থে পরমা নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে 2 শতাধিক নারী ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। মানবতাবাদী সমাজসেবী মহিয়সী নারী বেগম রওশন আরা পারুল শামসুল হক মাস্টারের বড় মেয়ে এবং মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফার স্ত্রী। 1970 সালের 26 জুন নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের রানগা গ্রামে মৃত্যুবরণ করেন বেগম রওশন আরা পারুল। তার স্মৃতি রক্ষার্থে মানবতার সেবায় পরমা নামের একটি সামাজিক সংগঠন করার উদ্যোগ নেন মেয়ে মাহবুবা সুলতানা। এরই অংশ হিসেবে সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে 2 শতাধিক নারী ও শিশুকে। আত্মমানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। পরমার উদ্যোগে আমাদের রানীগাঁও গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এখানে গ্রামবাসীদের জন্য ফ্রিতে চিকিৎসা এবং ফ্রিতে ওষুধ বিতরণ কর্মসূচি চলছে। আমাদের গ্রামে পরমার উদ্যোগে মহিলাদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্প দেওয়া হয়েছে, যার মাধ্যমে দরিদ্র নারীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকাবাসী। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করার দাবি তাদের। আবু দ্বারাতে আমরা চিকিৎসা পাইতাছি, বা আগে একটা অনুষ্ঠান হয়ে গেছে, আমরা পাইছি, খুব খুশি আমরা। পরমার কারণে আজকে আমরা প্রি মেডিকেল ক্যাম্প পেয়েছি, প্রি মেডিসিন পেয়েছি। ডাক্তার আইছে আমরা চিকিৎসা করার জন্য ব্যবস্থা করছে, কিছু ওষুধও দিছে। এমন ভাবে যদি আরো কিছু হয় তাহলে জনগণের জন্য ভালো হয়। মেডিকেল ক্যাম্প ও পরমা কার্যালয়ের উদ্বোধন করে বিশিষ্ট চিকিৎসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, যে লক্ষ্য নিয়ে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, এর ধারাবাহিকতা বজায় থাকলে সমাজের নারী ও শিশুরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। তারা এই ধরনের উদ্যোগ নিয়ে আগামী দিনে বিশেষ করে নিপীড়িত মানুষ যারা আছে, গরিব শ্রেণীর মানুষ যারা আছে, তাদের কল্যাণার্থে তারা যেন এই স্বাস্থ্য ব্যবস্থা একটা তার পার্ট, পাশাপাশি তাদেরকে শিক্ষা, কর্মমুখী শিক্ষা এবং তাদের কর্মসংস্থান করার সুযোগ আগামী দিনে তারা করে দিবে। এনটিভি নিউজ ডেস্ক। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা কারিকুলামে অন্তত 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করবেন। এর মাধ্যমে আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবানদের খুঁজে বের করা সম্ভব হবে বলে জানান আমিনুল হক। 6টি ইভেন্টে 4 শতাধিক প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। 19 তারিখ শেষ হবে প্রেস ক্লাবের ক্রীড়া উৎসব। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।